ইডি আসলে অনুপ্রবেশকারীরা চোরের মতো ঢোকে। চোরেরা বলে আমি চুরি করিনি, আর সত্যিকারের দাবিদার যারা তারা বলে আমার তথ্য আমি নিয়েছি, বেশ করেছি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। ইডি তাদের পিটিশনে আজকেই বলছে যে শুধু 3 বছরে 2742 কোটি টাকার বেআইনি কয়লা পাচার হয়েছে। এই টাকার মধ্যে 20 কোটি টাকা আইপ্যাক গোয়াতে ব্যবহার করেছে বলে ইডির অভিযোগ, এবং প্রতীক জৈন গোয়াতে যেহেতু আইপ্যাকের দায়িত্বে ছিলেন তাই তার বাড়ি এবং দফতরে রেড করতে গেছিল ইডি। আমার পরের বক্তা প্রদীপ্তর কাছে যাব। ইডি অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারীরা চুরি চুরি ঢোকে, আর চোরেরা চুপচাপ মিথ্যে কথা বলে আমি চুরি করিনি। আর যাদের দাবিদার থাকে, এন্টাইটেলমেন্ট থাকে, তারা বলে আমার তথ্য আমি নিয়েছি, বেশ করেছি আমার তথ্য আমি নিয়েছি। দাদা 10 জায়গায় তথ্য তালাশ হয়েছে, 2020 সাল থেকে তথ্য তালাশ চলছে। একটা চার্জশিট 2021 সালে পড়ে গেছে, 50 জনের ওপর গ্রেপ্তার হয়েছে। তার উপরে আমরা কি দেখতে পাচ্ছি, হঠাৎ করে 2026 সাল, 20 সালের পরে 5 বছর পেরিয়ে গেল, 26 সালে নতুন তথ্য তালাশ শুরু হলো। সেইখানে বলছে 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি কোনো তথ্য পাইনি। এ কি মগের মুল্লুক নাকি? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ কমিশনার মুখ্য সচিব কি করতে গিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে একবার শাহজাহানও ইডি অভিযান করেছিলেন, তার কি হয়েছিল সেটা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতে পৌঁছবেন, শুধু সময়ের অপেক্ষা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের। ইডির বাধা দেওয়া উচিত ছিল। আইপ্যাক অফিসে রেড করতে গেলে ইডির প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। ইডি মুখ্যমন্ত্রীকে ন্যূনতম বাধা দেবে না, এটা মেনে নেওয়া যায় না। আমার গণ্ডির মধ্যে ঢুকে কেউ রংবাজি করে বেরিয়ে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো, এটা মেনে নিতে পারছি না। এতটুকু শুনে কি ভাবছে না, যে কোনো সাধারণ মানুষ তো এমনটাই ভাববেন। তবে যিনি ভেবেছেন এবং নির্দ্বিধায় বলেছেন, প্রকাশ্যে বলেছেন, অন ক্যামেরা বলেছেন, তিনি বিজেপির বিধায়ক অশোক দিন্দা। সজল কি অন্যরকম কিছু ভাবছে? আমি জানি না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশ কমিশনার কি করে যান, তারপরে নন্দিনী চক্রবর্তী ফাইল থেকে পড়ে যাওয়া কাগজগুলো খুঁজতে ওখানে কি করতে গিয়েছিলেন, এই প্রশ্নগুলো থাকবে। আপনি যেমন বলছিলেন যে ইডি অভিযান করেছেন মমতা ব্যানার্জি, আপনারাও মনে রাখবেন মমতা ব্যানার্জির ইডি অভিযানের আগে শাহজাহান সাহেবও একবার ইডি অভিযান করেছিলেন। তার বর্তমান ভবিষ্যৎটা দেখে রাখবেন, মমতা ব্যানার্জি সেই জায়গাতেই পৌঁছবেন, সময়ের অপেক্ষা। এই তো দেখলাম প্রতীক জৈনের বাড়িতে একা মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার ঢুকলেন। তুমি যে পুলিশ নিয়ে ঢোকার বলছো, সেটা তো সল্টলেকের অফিসে। আপনি কি চাইছিলেন? নিয়ে বেরিয়ে চলে এলেন। না, আপনি কি চাইছিলেন? মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে তার থেকে ফাইলটা কেড়ে নেওয়া হবে, এটা কি আপনি চাইছিলেন? সভ্যভাবে শালীনভাবে আটকানোর 300 রকম উপায় আছে। সভ্যতা এটা একটা রেড চলছে, সেখান থেকে আমি মোবাইল চোর হয়, দেখবেন বাসে ট্রামে মোবাইল চোর লেখা থাকে, যে ওখান থেকে মুখ্যমন্ত্রী মোবাইল চুরি করবেন, ওখান থেকে ল্যাপটপ চুরি করবেন, বিভিন্ন ফাইল নেবেন এবং পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এই কাজটা করবেন। আপনি বলছেন তাহলে তাকে এটা চুরি নাকি হ্যান্ডওভার, এই প্রশ্ন প্রকাশ্যে করার সময় এসেছে। আমি একটা ফ্ল্যাটে ঢুকে মোবাইলটা খুঁজে পাবো কি করে যদি না ইডি আমার হাতে তুলে দেয়? না, এই যে একটা ন্যারেটিভ, যে বাম ন্যারেটিভের সঙ্গে আপনি তাকে সমর্থন জানাচ্ছেন, যে যদি নেতাকে বলতে শুনিনি, যদি হ্যান্ডওভার করার থাকবে তাহলে রেগে যাবে কেন? আইপ্যাকের তল্লাশির মধ্যেই এই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনার এই আইপ্যাক আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই থ্রিটির ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখছেন, ইডির তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর নড়িয়া প্রচেষ্টায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
আইনজীবীর মাধ্যমে তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে 72 ঘন্টার মধ্যে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। গতকাল হাইকোর্টে দেওয়া পিটিশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তুলেছে ইডি। এর মধ্যেই আদালতে তৃণমূল কংগ্রেস এবং ইডির করা জোড়া মামলার শুনানি পিছিয়েছে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবারের ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিট পিটিশনে ইডির চাঞ্চল্যকর দাবি, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি 14 জানুয়ারি অবধি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে ইমেলে আর্জি জানায় ইডি। একই সঙ্গে আবেদন করা হয় এই মামলা অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ যেহেতু জুডিশিয়াল অর্ডার, তাই তিনি প্রশাসনিকভাবে ওই নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না। শুক্রবার শুনানি শুরুর আগে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে দাবি করেন তার ফোন হ্যাক হয়েছে। বিচারপতি তাকে বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নিন। এবিপি আনন্দ। ইডির বিরুদ্ধে গতকাল মুখ্যমন্ত্রীর অভিযোগ 5.5 ঘন্টায় সবই চুরি করেছে, বাকি কিছু রেখেছে। যদিও ইডির দাবি মুখ্যমন্ত্রী আসার পর তাদের পক্ষে আর কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি। তৃণমূলের তরফে হাইকোর্টে যে পিটিশন পেশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে ইডি একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ভোটের রণকৌশল, প্রচারের কৌশল, অভ্যন্তরীণ মূল্যায়ন, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। 5.5 ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপরে আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা ভিজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টির সব নিয়ে পালাচ্ছে না তো? প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। গলত কাম, इलीगल काम, क्रिमिनल ऑफेंस, उनके खिलाफ सख्त कार्रवाई बंगाल की मांग है। তবে মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ তুললেও ইডির পিটিশনে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী আসার পর তাদের পক্ষে আর কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি, কোনো ব্যাকআপও নেওয়া হয়নি। নিরাপত্তার কারণে তল্লাশি অভিযান বন্ধ রেখে ফিরে আসতে হয় ইডি আধিকারিকদের। এই প্রেক্ষিতে ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়েছে তল্লাশি চলাকালীন অবৈধভাবে জোর করে সমস্ত ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক রেকর্ড, স্টোরেজ, নথি নিয়ে যাওয়া হয়েছে যেভাবে সেগুলি অবিলম্বে বাজেয়াপ্ত করা হোক এবং ফরেনসিক সংরক্ষণের জন্য ইডি হেফাজতে দেওয়া হোক। নথি উপকরণ হস্তান্তর করার সময় কিছু যাতে নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে আদালত নির্দেশ দিক। ডিজিটাল ডিভাইস ও ইলেকট্রনিক্স রেকর্ডগুলো যেন ক্লোন, ডিলিট না করা হয় সে ব্যাপারেও অন্তর্বর্তী নির্দেশ দিক আদালত। পাল্টা তৃণমূলের তরফে পিটিশনে দাবি করা হয়েছে বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.